নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে অনেক দিন বাদে ঘটনা পাঠিয়েছেন দমদম থেকে মৌসুমী ভট্টাচার্য। মৌসুমীদি এর আগে অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন, তবে অনেক দিন হয়ে গেল, হয়তো 1 বছরের বেশি সময় হয়ে গেছে। এই ঘটনাটা ওনার হাজব্যান্ডের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাগুলো খুব সাধারণ শুনতে লাগলেও কিন্তু এগুলো সব থেকে বেশি শোনা যায়। ঘটনায় ওনার হাজব্যান্ড এখনও বর্তমানেও একজন সরকারি কর্মী। তো কাজের সূত্রে ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেটাই ওনার কাজ। উনি সেই সম্পর্কে দিদি ডিটেলসে বলেননি, সেটা চাকরির সমস্যা হতে পারে। তো সেই সব কাজের সূত্রেই বিভিন্ন অফিসে ভিজিট করতে হয়। সেরকমই ভিজিট করতে কলকাতা থেকে দূরবর্তী একটি জায়গায় উনি গেছিলেন। তো জায়গাটিতে গিয়ে ওনার খুব ভালো লাগে, একটু মফস্বল মতো জায়গা, তবে খুব সুন্দর পরিবেশ। একটা বিশাল বড় গেট খুললেই বিশাল বড় একটা মাঠ, চতুর্দিকে দুদিকে গাছের সারি। দেখি বোঝা যায় গাছপালাগুলো খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, চতুর্দিকে সুন্দর করে মেনটেন করে, একটু পার্কের মতো দেখতে লাগছে। আর সেই গাছগাছালির মাঝখানে সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে চলে গেলে অফিসটা, এত সুন্দর একটা পরিবেশ। অফিসটা 2 তলা, ছিমছাম, অথচ খুব সাজানো। প্রাকৃতিক পরিবেশেই মানুষের মন ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। ওখানে উনি গেছেন, ওখানে গিয়ে উনি ওনার কার্ড দেখালেন, তারপর উনি ওনার কাজপত্র শুরু করলেন। তো ওনার কাজের একটা ভাগ ছিল, সেটা হচ্ছে যা যা উনি দেখলেন বা যা উনি যেটা কাজ করতে এসেছেন, তারপর ওনাকে একটা রিপোর্টিং করতে হতো। তো রিপোর্টটা লিখবেন। একেতেই কলকাতা থেকে উনি গেছেন, ওনার যেতে ওখানে অনেকটা সময় লেগে গেছে, রাস্তাতেই কিছু খাবার খেয়ে নিয়েছেন। তো ওনার কাজ মেটার পর ওখানকার অফিসের যারা কর্মী ছিলেন তারা বললেন, স্যার চলুন আমাদের সঙ্গে আপনি খেয়ে নেবেন, আমাদের এখন ব্রেক হয়েছে। উনি বললেন, না আমি অলরেডি রাস্তা খেয়ে নিয়েছি, এখন আমি আর কিছু খাবো না, তো আমাকে একটু জায়গা দিন, আমি একটু বসে রিপোর্টটা করে নিই। তখন একজন বললেন, তবে 2 তলায় চলুন, ওখানটা ফাঁকা আছে, ওখানে বসে আপনি কাজ করতে পারবেন, একটু রেস্টও নিতে পারবেন। বলে আচ্ছা ঠিক আছে। উনি এবার রিপোর্ট করছেন ওনার মতন, কিন্তু ওনার সঙ্গে যে ইনি এসেছিলেন সেই ম্যানেজার ভদ্রলোক, তিনি কনস্ট্যান্টলি ওনার পাশে বসে আছেন। তিনি যেন ধরেই নিয়েছেন যে আমি 1 পা নড়ব না, বসে আছেন। এতে ওনার একটু অস্বস্তি লাগছে, যেভাবে বসে আছে কেন। উনি যত বলছেন যে ঠিক আছে আমি রিপোর্ট করে নিচ্ছি, আমার কিছু প্রয়োজন হলে আপনাদের জানাবো, উনিও বলছেন আর স্যার ঠিক আছে আমি বসে আছি। উনি আবারও ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে আপনারা যান না, আপনি টিফিন করে নিন, আমি আছি, অসুবিধা নেই। তাতেও উনি যান না, বলে না না আমার টিফিন করতে হবে না, পরে করব, আপনি বসুন, আপনার সঙ্গে আমি আছি, কোনো অসুবিধা নেই। এবার ওনার বেশ বিরক্ত লাগতে আরম্ভ করলো, অকার্ড লাগছে যে এইভাবে বসে আছে কেন আমার পেছনে। সে চেয়ারে বসে আছে, তো বসেই একটা মানুষ ওনার জন্য না খেয়ে ওনার বেশ অস্বস্তি লাগছে। এবার উনি দেখলেন যে এনাকে উনি হয়তো ভদ্রতার খাতিরে যেতে পারছেন না, আর ইনিও একটু অস্বস্তি বোধ করছে, 2 তরফ থেকেই সমস্যা হচ্ছে। উনি এবার কিছু না বুঝতে পেরে কি করা যায়, উনি ভাবলেন একটা কাজ করি। ওনাকে বলেন, আচ্ছা খাবার তো কিছু খাওয়ার ইচ্ছা নেই, তবে 1 কাপ চা যদি খাওয়াতেন খেতে পারি। তো সেই শুনে ম্যানেজার ভদ্রলোক খুব খুশি। ও স্যার চা খাবেন, আচ্ছা ঠিক আছে। এই চায়ের কথা বলে উনি বললেন, তাহলে আমি নিচে যাচ্ছি, চায়ের অর্ডারটা দিয়ে আসছি। এবার নিচে যাচ্ছি, চায়ের অর্ডারটা দিয়ে আসছি, এইটুকু কথাতে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি ঘটনাটা খুব রিসেন্টের না, অনেক দিন আগের। কেননা আজকের যুগ হলে একটা চায়ের অর্ডার দিতে গেলে লোকে একটা ফোন করলেই হয়ে যায়। তখন ওনাকে 1 তলা থেকে 2 তলা থেকে 1 তলায় নামতে হচ্ছে, তার মানে ওনার কাছে কোনো মোবাইল নেই, ধরেই নিচ্ছি এটা অনেক দিন আগের ঘটনা। তো উনি নেমে চলে গেলেন 1 তলায়। এইবার উনি যখন নেমে গেছেন, মৌসুমীদের হাজব্যান্ড, উনি বসে বসে রিপোর্ট করতে করতে উনি এবার দেখছেন যে কে যেন মনে হচ্ছে পেছনে ঘুরছে, ওনার একটু বেশ অস্বস্তি লাগছে। উনি ভাবছেন যে ম্যানেজার ভদ্রলোক বোধহয় তাড়াহুড়ো করে চায়ের অর্ডার দিয়েই সঙ্গে সঙ্গে চলে এসছে।
দেখছেন যে ঘুরছে সে কিন্তু ঘোরপাক খেয়েই যাচ্ছে। উনি কিন্তু পেছন ফিরে তখনও তাকাননি। উনি ভাবছেন যে কি অদ্ভুত, মাথায় ছিটগ্রস্ত নাকি লোকটার, এভাবে ঘুরছেন কেন। তার উপস্থিতি উনি বুঝতে পারছেন যে তিনি পেছনে ঘুরছেন। এতক্ষণ তো নয় বসেছিলেন, এবার চায়ের অর্ডার দিয়ে এসে উনি কেন পেছনে পায়চারি করছেন, নাকি উনি কিছু রিপোর্টিং করছে সেটা দেখার চেষ্টা করছেন। এটা দুরকমই মনোভাবনার মধ্যে তৈরি হচ্ছে। এবার উনি কি বলবেন বুঝতে পেরে পেছন ঘুরে তো কিছু একটা বলতে হবে। উনি বলতে গেলেন কি চা কত দূর, বলে যে পেছন ঘুরেছেন, অদ্ভুত ব্যাপার, পেছনে কেউ নেই। উনি বললেন আজব ব্যাপার, আমি চায়ের কথা বললাম, পেছনে কেউ নেই, লোকটা ঘুরছিল পেছনে, তাহলে কি আমি ভুল বুঝলাম? চতুর্দিকে এত গাছপালা, হয়তো গাছের পাতার কোনো খসখসে আওয়াজ জানলা দিয়ে আসছে, তার জন্য হয়তো আমার কোনো ভুল হয়েছে, হতে পারে। উনি আবার ওনার কাজে বসে গেলেন। কিন্তু তারপরও সে একই, যতবার কাজে মন দিচ্ছে দেখছেন পেছনে যেন কি ঘুরছে। এবার চোখে পড়লো একটা কালো ছায়া মতো একটা সাইডে সেট করে সরে গেল। দিনের বেলা অন্ধকার না, ছায়া কোত্থেকে আসবে? একটু বেশ ওনার একটু আনক্যানি ফিলিংস হতে আরম্ভ করলো। আবার উনি কাজে মন দিচ্ছেন। যতবারই উনি কাজে মন দেওয়ার চেষ্টা করেন, পেছন পেছনকে খসখস করে ঘুরছে, কে যেন মনে হচ্ছে একটু একটু চেয়ারটাকে হালকা করে সরিয়ে বসছে, তাকাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন। এবার পুরো বিষয়টা ওনার বেশ অস্বস্তি শুরু হয়েছে যে না, কাজটা মিটিয়ে এবার আমি নেমে যাবো, এখানে কিছু প্রবলেম আছে। তারপর উনি যখন কাজ করছেন, দুটো পেজ ওনার লেখা হয়ে গেছে, নাম্বার 3 মানে 3 নাম্বার পেজে উনি এসেছেন। দুটো পেজে উনি পেপার ওয়েট দিয়ে ঢাকা রেখেছেন, আর 3 নম্বর পেজে উনি লিখতে শুরু করেছেন। পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া দুটো পেজ চোখের নিমেষে উড়ে দূরে চলে গেল। পেপার ওয়েট দিয়ে ঢাকা দেওয়া থাকলে কোনোদিন কোনো পেপার ওইভাবে উড়ে যেতে পারে না, যদি না কোনো সাইক্লোন হয়। তাতেও সম্ভব কিনা আমি জানি না। এবার উনি দেখলে তো ভীষণ অস্বস্তিকর অবস্থা। পেপার ওয়েটটা এমনভাবে জোরে পড়লো দূরে, যেন মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিল। পেপার ওয়েটটাকে তুলে ধরলো আর পেপারটা চলে গেল। মানে উনি বুঝতে পারছেন কিন্তু। কিছুক্ষণ চলার পর এইবার ম্যানেজার ভদ্রলোক চলে এলেন। ম্যানেজার ভদ্রলোক আসতে উনি বললেন যে কি হয়েছে স্যার। উনি আবার পেপারগুলোকে তুলে দিলেন, পেপার ওয়েটটা তুলে দিলেন, দিয়ে দুজনের দিকে একটু ফ্যাল করে তাকালেন। উনিও ভাবছেন যে পেপার ওয়েটটা এখানে পড়ে আছে, পেপার দুটো পড়ে আছে। একজন সরকারি অফিসার, তিনি তো এতটা কেয়ারলেস হবেন না। তখন উনি বললেন যে আপনি কি এর মধ্যে এসেছিলেন? উনি বললেন না স্যার, আমি তো আসিনি। কেন স্যার, কি হয়েছে? না, এরম ব্যাপার, আমি অনেকক্ষণ ধরে ফিল করছি কে যেন ঘুরছে, তাকাচ্ছি, যেন মনে হচ্ছে একটা ছায়া সরে গেল। তারপর যখন আমি ভেবলাম আপনি ভেবে কথা বলতে যাচ্ছি, দেখি কেউ নেই। আপনি এত তাড়াতাড়ি তো ঘর থেকে বেরোবেন না, এদিকে পেছনে যে ঘুরছে, পায়ের আওয়াজ, খসখসানি শব্দ আমি তো স্পষ্ট পাচ্ছি। এরপর কিছুক্ষণ বাদে ওনার চিন্তা ভাবনাটা উনি ছেদ করে বললেন যে একটা কাজ করুন, চলুন আমরা নিচে গিয়ে চা খাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে গিয়ে চা খাই, চলুন। আর কিছু তো উপায় নেই। নিচে এসে এবার উনি বললেন যে এখানে জায়গাটা খুবই ভালো, পরিবেশও খুব একটা খারাপ না, তবে এই দোতলাটা একটু প্রবলেম হয়। কেউ ওই দোতলায় একা থাকতে পারে না, বা কেউ দোতলায় এলে বেশিক্ষণ কাউকে নিয়ে আসে, কারোর অত শরীর খারাপ করছে, একটু রেস্ট নেবে, 2-3 জনকে নিয়ে আসে, বা কেউ হয়তো এমনি বসে থাকবে, তাও 2 জনকে নিয়ে আসে। কেউ একা থাকতে পারে না। ইভেন কি সিকিউরিটি গার্ড যারা আছে তারাও ওপরে দোতলায় চট করে একা আসে না, তারা 2-3 জনকে, কারোর কোনো দিন কোনো ক্ষতি হয়নি, কেউ কোনো ক্ষতিগ্রস্ত কোনোভাবে হয়নি, তবে চোখেও কিছু কেউ দেখেনি। তবে এরকম ফিলিংস, এই যেটা আপনি করলেন, এরকম জিনিসটা কিন্তু অনেকের সঙ্গে হয়েছে। কারোর সঙ্গে খুব কম হয়, কারোর সঙ্গে একটু গুরুতর হয়, কিন্তু হয়। মানে এই ফিলিংসগুলো ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেউ নেই অথচ আওয়াজ, কেউ নেই জিনিস পড়ে যাচ্ছে, কে যেন একটা চেয়ারটা সরিয়ে দিচ্ছে। একা কোনো মানুষ যদি এই জিনিসটা ফিল করে, দোতলাটা পুরো ফাঁকা, তার অবস্থা কি হতে পারে সেই ভালো বলতে পারবে। তখন উনি বললেন কারণটা কি। তো বাইরে এই কথাগুলো যখন বলছেন তখন কিন্তু ওনারা দোতলায় নেই, তখন ওনারা একতলায় চলে এসেছেন, ওখানে বসে চা খেতে খেতে কথা বলছেন। বলে কারণ তো সেভাবে জানা যায় না, তবে জানা যায় যে
আমাদের অফিসের পেছনের জায়গাটা তো বুঝতে পারছেন, ওটা একটা কবরখানা। বলে নাকি আজ থেকে বহু বছর আগে এই মানে সরকার জমিটি অধিগ্রহণ করেছে, অফিস করেছে, তার অনেক আগে এখানেও নাকি কবরখানা ছিল। তো সে কারণে যাদের কবর এখানে আছে তারা হয়তো এত লোকের উপস্থিতি পছন্দ করে না, যেহেতু অফিস সারাদিন লোকজন থাকে। কিন্তু তারা কোনোদিন কারোর ক্ষতি করে, তারা তাদের উপস্থিতিটা জানান দেয় যে আমরা আছি এই অবধি। প্রচুর লোক এসেছে, চাকরি করেছে, রিটায়ার করেছে, চলে গেছে, আবার নতুন একদল এসেছে, কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে অনেকে যাদের খুবই দুর্বল মন তারা এই জিনিসটা কেউ মেনে নিতে পারে না, তাড়াতাড়ি তারা ট্রান্সফারের আবেদন জানায়। তবে জায়গাটি এমনি খুব সুন্দর, কোনো অসুবিধা হয় না। একতলায় তো কোনো প্রবলেমই হয় না, যেটুকু যা প্রবলেম হয় দোতলায়, দোতলাটা ফাঁকা তার জন্য। তো এই ঘটনাটা মৌসুমীদি অনেকদিন আগেই শুনেছিলেন, ভুলে গেছিলেন। হঠাৎ হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতে কথাটি আবার মনে পড়ে, উনি ভাবলেন অলৌকিক জনে লিখে পাঠাই। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এভাবেই সঙ্গে থাকুন। বন্ধুরা, দ্বিতীয় যার ঘটনা শোনাবো ওনার নাম শুভায়ন দে। শুভায়নবাবু তার নিজের জীবনের একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এটা প্রথমবার ওনার পাঠানো ঘটনা। দিল্লির ভুতুড়ে জামালি কামালি মসজিদে ঘটে যাওয়া আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা। জামালি কামালি মসজিদ হলো দিল্লির মেহারুলি প্রত্নতাত্ত্বিক উদ্যানে অবস্থিত একটি স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থান। এই মসজিদটি তার অবিশ্বাস্য মুঘল স্থাপত্য, কৌতূহলী কিংবদন্তি এবং ভুতুড়ে গল্প দিয়ে মানুষকে মুগ্ধ করে। জামালি কামালির আসল পরিচয় রহস্যে আবৃত। যদিও কেউ কেউ তাকে একজন সুফি সাধক বলে মনে করেন, অন্যরা পরামর্শ দেন যে তিনি একজন কবি বা সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। জামালি কামালি নামটি তার কলম নামে জামালি থেকে উদ্ভূত হয়েছে, একটি নাম যার সহযোগী বা শিষ্য কামালিকে উল্লেখ করতে পারে। জামালি কামালি মসজিদও ভুতুড়ে। আমি 2023 সালে এই মসজিদ পরিদর্শন করি, আমি আর বাস্তবিকদের সাথে, যারা আমাদের দিল্লিতে 2023 সালের মে মাসে। যখন আমরা দক্ষিণ দিল্লিতে অবস্থিত মেহরুলিতে কুতুব মিনারের কমপ্লেক্সে প্রবেশ করি, তখন আমি অনুভব করি যে আমাকে কেউ মাটিতে ধাক্কা দিয়েছে। অবশেষে আমি নিজেকে ভারসাম্য বজায় রাখলাম এবং আবার দাঁড়ালাম এবং কুতুব মিনার কমপ্লেক্সের অবশিষ্ট বিল্ডিংটি দেখতে আমার নিজেদের সঙ্গীদের সঙ্গে আবার হেঁটে গেলাম। আমার কুতুব মিনার কমপ্লেক্স এলাকাটি থেকে রওনা হওয়ার আগে এবং আমার আত্মীয়রা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করলো যিনি ভেতরে বসেছিলেন। কুতুব মিনার কমপ্লেক্সের বহির্গমন গেট মোগল গার্ডেন ও জামালি কামালি মসজিদের মোগল গার্ডেনের প্রবেশে আংশিক নিষেধাজ্ঞা ও জামালি কামালি মসজিদের পেছনে অবস্থিত তারা জানান। ভয়ঙ্কর কিছু ঘটনা ও নিষেধাজ্ঞা আছে এখানে। ভীতিকর শব্দ ও জিনের আওয়াজের কারণে এসআই কর্মকর্তা বন্ধ করে দেন এবং রাত 8টার আগে জামালি কামালি মসজিদের আশেপাশে জনসাধারণকে চলাচলেও বাধা দেয়। আমি সাধু সমাধি কুতুবউদ্দিন বাদিয়ার কাকেও পরিদর্শন করেছি, যার নাম অনুসারে কুতুব মিনার নাম দেওয়া হয়েছে। আমি মেহরুলির কুতুব মিনার কমপ্লেক্সের শেষে এমন একজনের পায়ের শব্দ অনুভব করেছি। আমি আমার আত্মীয়দের সাথে কুতুব মিনার কমপ্লেক্স থেকে বেরিয়ে রাজঘাট, শান্তিভ্যান এবং শক্তিস্থলে যাওয়ার পর আমি স্বস্তি বোধ করি। জামালি কামালি মসজিদ ও কুতুবউদ্দিন বখতিয়ার খাকির সমাধি পরিদর্শন করার পর খুবই ভীতিকর ও নার্ভাস অনুভব হয়েছি। ইসলামিক পদ্ধতি অনুসারে ঈশ্বর মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং একই ধরনের মশলা দিয়ে জিন নামক একটি আগুন ও ধোঁয়া দিয়ে তৈরি করেছেন। জিন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছাড়া সকল মানুষের কাছে দৃশ্যমান নয়, কিন্তু বলা হয়ে থাকে যে তারা লোকেদের চড় মেরে, হাসির শব্দ করে, গর্জনের শব্দ করে এবং দুর্গন্ধের মাধ্যমে নাকি তাদের উপস্থিতি জানান দেয়। তাদের হাত ছোট, কিন্তু থাপ্পড় মারার দাগ কয়েকদিন অবধি থাকে। আমরা কাউকে অন্ধকারে সেখানে যাওয়ার পরামর্শও দেব না, কারণ এটি কবরস্থান। জায়গাটি পুলিশ দ্বারা পাহারা দেয় না, দিনের বেলাও গুন্ডারা ঘুরে বেড়ায়। অবস্থানটি ভীতিকর এবং ভিতরের নীরবতাটি একে আরও যেন ভয়াবহ করে তোলে। সমাধিটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, যা জিনেদের বাড়ি বলতে সবাইকে বাধ্য করেছিল। পরে এএসআই দ্বারা সমাধিটি পুনরুদ্ধারের পরে তারা স্থানটি ছেড়ে যায়নি, সেখানেই থেকে যায়। এখন যারা সাহস করে রাতের বেলা জামালি কামালি সমাধির স্থানে গিয়ে গ্যালারিতে ঘোরাঘুরি করে, তারা জিনেদের দ্বারা চর খাওয়া, হাসি, গর্জনের শব্দ নাকি শুনতে পায়।
সমাধিটি বহু বছরের পরিত্যক্ত জিনেদের বাড়ি বলে সবাই বলে। জামালি কামালি সমাধিটি জামালির অন্তর্গত, যিনি সুলতান সিকান্দার লোধির দরবারে একজন সুফি সাধক ছিলেন। ঠিক আছে, কিছু কিছু কথা উনি রিপিট করেছেন বারবার, হয়তো হতে পারে টাইপিং এরারও হতে পারে। তবে জামালি কামালি মসজিদের সম্পর্কে আমি প্রথমবার শুনলাম, আমার কোনো আইডিয়া ছিল না। তোমরা কেউ শুনেছো কি না আমি জানি না, তবে শুভায়নবাবুকে ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। আজকে তৃতীয় ঘটনা যা শেয়ার করব, তিনি কোনো অলৌকিক জনের সাবস্ক্রাইবার নন। তিনি আমার খুব পরিচিত বললে ভুল হবে। অ্যাকচুয়ালি বাসে ট্রেনে ট্রাভেল যখন আমরা করি, দেখবেন বিশেষ করে ট্রেনেতে মহিলা কম্পার্টমেন্টে একদল মহিলাদের একটু গল্পের আসর বসে। তো সেরকম আসরে একটা ভৌতিক ঘটনা আমি শুনেছি কিছুদিন আগে। ভেবেছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর ভাবলাম যে করব না, তারপর ভাবলাম ঠিক আছে বলি। তো ওনার নাম আমি জিজ্ঞেস করিনি, উনি তো আর জানেন না আমি অলৌকিক জনে ঘটনা বলি। উনি বলছিলেন, আমি শুনলাম। উনি বলছেন আজ থেকে প্রায় বছর 10 আগে ওনার বাড়ি, আসল বাড়ি বসিরহাটে। উনি শিয়ালদা থেকে ট্রেনে উঠেছেন আমাদের সঙ্গে। কোথায় যাবেন গন্তব্য আমার জানা নেই। এবার আমি তো তারপরেই নেমে গেলাম। তো দমদমের ওখানটায় অনেক সময় যারা ট্রাভেল করো দেখবে সিগন্যাল না পেলে ট্রেন দাঁড়িয়ে থাকে। ওইটুকু জায়গায় এই গরমের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো উনি গল্পগুলো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো উনি বলছেন, তো বসিরহাটে ওনার পুরনো বাড়িতে, মানে ওনার বাপের বাড়িতে একটি মেয়ে থাকতো। মেয়েটি বহু বছর ওর বাবা কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল, বাড়ির মেয়ের মতোই থাকতো। পড়াশুনো করাতে চেয়েছিল ওরা, সে মেয়েটি করতে চায়নি, তো বাড়ির কাজকর্মের মধ্যেই থাকতো। পরবর্তীকালে মেয়েটির বিয়েও দিয়েছিল। তবে মেয়েটির পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে মেয়েটি কাউকে বলতো না। বলতো, তুই তো যখন হারিয়ে গেছিস, তুই তো কত বছর বয়স, 7-8 বছর হবে, বাড়ির কথা এর কথা কি কিছু মনে পড়ে না? তো ওর বাবা কীভাবে পেয়েছিলেন, হয়তো কোথাও কোনো রাস্তাঘাটের পাশে বসে কাঁদছিল বা এরম কোনো কিছু। তখনকার দিনে তো পুলিশে গিয়ে ইনফর্ম করার ওই বিষয়টা অতটা ছিল না। উনি বাড়িতে নিয়ে চলে এসেছিলেন। ওনাদের কাছে ছিল নিরাপদ আশ্রয়। অল্প বয়সী বাচ্চা মেয়ে কোন বিপদে কার হাতে গিয়ে পড়বে। তো মেয়েটি আস্তে আস্তে মোটামুটি 13-14 বছর বয়স হলো। তো 13-14 বছর বয়স হওয়ার পর মেয়েটির না অদ্ভুত অদ্ভুত কিছু চেঞ্জেস দেখা দিল ব্যবহারের মধ্যে। মেয়েটি ওই বাড়ির মধ্যে একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করলো। ঠিক আছে, হয়তো বলতে পারেন অনেক দিন আছে, করতেই পারে। উনি বলছেন, আমার বাবা মার মুখের ওপর কথা বলতে সাহস হতো না, কিন্তু ও কীরকমভাবে যখন যেটা নিজের ইচ্ছা অনুযায়ী করতো। পড়াশুনো তো করলোই না, বাড়ির কাজকর্ম করতো, কিন্তু ম্যাক্সিমাম সময় ওকে যেগুলো বারণ করা হতো ও ইন্টেনশনালি সেগুলোই করতো। এবার একটা সময়ের পর ওর মায়ের, ভদ্রমহিলা বলছেন, ভদ্রমহিলাকে দেখে মনে হলো না বয়স 50-55 ওটাতেই হবে। উনি বলছেন, একটা সময় আমার মায়ের বড় বিরক্ত লাগলো। উনি বাবাকে আলাদা করে রাত্রিবেলা বলতেন যে, তুমি তো ওকে নিয়ে এলে, আশ্রয় দিলে, মানুষ করছো মেয়ের মতন, আমরা মেয়ের চোখেই দেখি, লেখাপড়াও শেখালাম, শিখলো না। কিন্তু যত দিন যাচ্ছে বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু ওর বাবার না ওর প্রচুর অসীম স্নেহ ছিল। বাবা কোনো ভুল দেখতে পেতেন না ওর। বলতেন, মা বাবা হারা মেয়ে, বাড়ির পরিজন নেই, হয়তো হয়েছে। ওনার মা বলতেন, কেন, আমরা তো আমাদের ছেলে মেয়ের সঙ্গে ওনাকে কোনো আলাদা করি না। ওকে এমন নয় যে ছেলে মেয়েদের ভালো কাপড়টি দিয়ে ওকে কম দামি কাপড় দিচ্ছি, যা হয় সেম করা হয়। ওকে কাজের লোকের মতো ট্রিট করি না আমরা। এবার লেখাপড়া যখন করে না, বাড়ির মেয়ে বাড়ির কাজকর্ম করবে, এতে তো কোনো অন্যায় নেই, কাজকর্ম তো আমরাও সারাদিন করছি। তো বাবা ওর ভুল দেখতে না, বাচ্চা মেয়ে কি, ওর পেছনে পড়ে থাকো, এরকম স্ত্রীকে ভুল বুঝতে। এবার যত দিন যেতে লাগলো, বলছেন খুব অদ্ভুত ঘটনাটা, যত দিন গেল ওর ব্যবহারে শুধু পরিবর্তন না, ওর মুখ চোখ আকৃতি প্রকৃতির ওপর
খুবই পরিবর্তন দেখা দিল। ও বিশাল বড় ওর চুল ছিল, গায়ের রং বেশ চাপা, কিন্তু ভীষণ রোগা আর লম্বা ছিল। মাঝে মাঝে ভর সন্ধেবেলা ওর মা বলতো চুলটা বাঁধ। মাকে ওর মা বলেই ডাকতো, বাবাকে বাবা বলে ডাকতো। তো মা বলতো চুল বাঁধ, চুলে তেল দিয়ে, কিছু করতো না, চুলটা খুলে ভর সন্ধেবেলায় আনাচে কানাচে ঘুরে বেড়াতো। তো আমরা গৃহস্থ পরিবারে আমরা আজও জানি ভর সন্ধেবেলা চুল খুলে ঘুরে বেড়ানোটাকে কেউ ভালো চোখে দেখে না। আজকের যুগে হয়তো কোনো ব্যাপার না, কিন্তু উনি যে সময়ের কথা বলছেন বসিরহাটের মতো জায়গায় খুবই ঔদ্ধত্যের কাজ। ভর সন্ধেবেলায় চুল খুলে ঘুরে বেড়ানো, বা যেখানে বাঁশঝাড় বা ওই সব জায়গাগুলোতে ঘুরে বেড়ানো, এই সবগুলো করতো। একদিন ওর মা রেগে চুলের মুঠি ধরেছে। তোকে কতদিন বলি ঘরে একটা লক্ষ্মীশ্রী আছে, সন্ধেবেলায় কিছু না হলে চুলটা গোটাতে যে চুল খুলতে হয়, সন্ধে উতরলে খুলবি। এ কি বদরোগ, যা বলি তার উল্টো কাজটা করিস, কথা শুনিস না। ওনার মা চুলটা মুঠি ধরে টেনে যেই ওর মুখটা দেখেছে, বলবি বিশ্বাস করবেন না, মা এক ঝটকায় পেছনে 10 পা যেন পিছিয়ে গেল। মাকে মারেনিও, মায়ের গায়ে হাতও তোলেনি, শুধু মা দেখলো ওর চোখের মণি দুটো নেই, জায়গাটা পুরো সাদা। যে মেয়েটা রোজ দিনে 4 বেলা ঘুরে বেড়াচ্ছে, চোখের পরিষ্কার চোখ টোক, কোথাও কোনো প্রবলেম নেই, এমন নয় যে সে কোনো প্রতিবন্ধী বা কিছু, তার হঠাৎ ওই রূপ দেখলে তো যে কেউ ভয় পাবে। তখন উনি বুঝলেন যে একে মনে হয় ভূতে ধরেছে। তো এবার ওটা ভাবার পর ওকে সবাই মিলে বাড়ির ছেলে, নিজের ছেলে মেয়েকে, স্বামীকে একটু আশ্বস্ত করলেন যে তোমরা একটু সাবধানে থেকে ওর কাছ থেকে। স্বামীও প্রথমে বিশ্বাস করতেন না। তবে রাত্রিবেলা ভাত খেতে বসে অন্ধকারে যে মানুষটা বিশ্বাস করে না, যে মানুষটা অত ভালোবাসে, সেও একদিন বলছে যে মা, পা ছড়িয়ে ভাত খাস না, একটু পা গুটিয়ে বস। সংস্কার না, কেউ যেতে গেলে ছোট ভাই বোনরা উল্টে পড়ে যাবে তোর পায়ে হোঁচট খেয়ে। ভর সন্ধেবেলা একটা হারিকেন জ্বলছে। তো কেমন একটা খেকিয়ে উঠল বাবাকে, এবং খেকানির মধ্যে একটা পুরুষালী কণ্ঠস্বর। তো উনিও বেশ ভয় পেয়ে গেলেন। এবং রাত্রের ওই আজ থেকে কত বছর আগে, ভাবুন, একটা ছোট পরিবারে স্বামী স্ত্রী তার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে খেতে বসেছে, তার মধ্যে একটা অল্প বয়সী কিশোরী মেয়ে, তার ওরকম একটা গলায় হুঙ্কার, অন্ধকার ঘর, হারিকেন জ্বলছে, কেমন লাগে পরিবেশটা। স্ত্রীর কাছে ওগুলো শুনেছেন, বিশ্বাস করতেন না ঠিকই, কিন্তু কোথাও কি মনে স্ট্রাইক করেনি? করেছে তো। ওনার পিতৃসুলভ অনুভূতি তাকে বিশ্বাস করতে দিত না যে এরম কিছু হতে পারে, কিন্তু মনে তো কিছু কিছু স্ট্রাইক করতো। নিজের স্ত্রীকেও তো উনি বিশ্বাস করতেন যে আমার স্ত্রী যাকে ছোট থেকে মানুষ করছে, আমার স্ত্রী যদি তেমন কেউ না হতেন উনি তো তাকে রাখতেই পারতেন না বাড়িতে, ওকে অনাথ আশ্রমে দিয়ে আসতে হতো বা পুলিশের কাছে দিয়ে আসতে হতো। তো বাড়িতে রেখে মানুষ করেছেন, স্কুল কলেজেও ক্ষমা করবেন, স্কুলেও পাঠিয়েছিলেন, প্রাইমারি স্কুলে ক্লাস 2, 3, 4 অবধি নাকি পড়ে আসে, যাইনি স্কুলে, মানে তখনও যেত না রেগুলার। হাই স্কুলে তো ওকে কেউ পাঠাতে পারেনি, বাড়িতেই কাজকর্ম করতো। তো সেদিনকার পর উনি রাত্রিবেলা ঘরে শুতে এসে ছেলে মেয়েরা ঘুমিয়ে গেলে, উনি তো এই দিদি তখন বলছেন আমি তো একটু বড় হয়েছি, ঘুম আসতো না, ভাই ঘুমিয়ে গেছে। ওনারা 3 ভাই বোন, উনি বড়, ওনার পরে 2 ভাই, ওই মেয়েটিকে বাদ দিলে, মেয়েটিকে ধরলে সেই বড়। তো ভাইরা ঘুমিয়ে গেছে, গরমকাল, মা পাখার হাওয়া করছে, উনি জেগে। তখন বাবা মা ফিসফিস করে কথা বলছেন যে দেখো ওর দেখেছো তো আবভাবগুলো, আমার মনে হয় ওকে পেঁচোয় পেয়েছে। বলে হ্যাঁ, কি বলছো? কিন্তু উনি বেশি এইবার আর বাবা কোনো প্রতিবাদ করলেন না। আগে আগে যেমন প্রতিবাদ করতেন, না ওর নামে কিছু বলো না বা কি তুমি খালি ওর দোষ ধরো, আর কিন্তু তিনি বললেন না। বললে হ্যাঁ, আমারও কেমন গলার ভয়েসটা লাগলো, তা কি করবো, পুরোহিতকে খবর দেবো? উনি বলে পুরোহিত মশাই পুজো আচ্ছা করেন, ব্রাহ্মণ মানুষ, ওনাকে এইসব বিপদে জড়ানো কেন, একজন ওঝা কবরেজকে খবর দিই। তো স্বামীকে বলে নিজের বাপের বাড়ির কার সঙ্গে যোগাযোগ করে উনি একটা খবর দিলেন। তো যতদিন না খবর দিচ্ছিলেন, একটা খবর বললেই তো খবর দেওয়া যায় না, 3-4 দিন মাঝখানে টাইম কেটে গেছে। তার মধ্যে ওই মেয়েটি অদ্ভুত অদ্ভুত আচরণ করতো। কখনো মানে এই দিদি যিনি ঘটনা বলছিলেন ট্রেনে, উনি বলছেন কখনো দেখি যে ছাইয়ের গাদায় গিয়ে ছাই নিয়ে খাচ্ছে, অনেকে বলতে পারেন অনেকেই রোগ আছে। কখনো দেখছে যে দাঁত মাজছে না, নোংরা মুখে আছে, তখন নিম দাঁতন করতেন ওরা, নিম দাঁতন ফাতন কিচ্ছু করছে না, 2 দিন 3 দিন চান করছে না গরমে।
পাশাপাশি লোকেরা বলছে, কি আপদ বাড়িতে নিয়ে এসেছো বলো তো, এখন তোমাদেরকে বিপদে পড়তে হচ্ছে, নাম নেই, কুল নেই, গোত্র নেই, কোথা থেকে ওকে তুলে আনলে? তো ওই মা সেদিনকে ওর ওই চোখের মুখে রূপ দেখার পর আর ওকে কিছু না, যা পারতো করতো, ওকে একটু অ্যাভয়েডই করতো, বাবা যা পারিস কর, তোকে কিছু বলবো না, একবার বলতো যে শুনতো না, ওকে আর কোনো ঘাঁটাতো না আর কি। তারপর কবরেজ যেদিন বাড়িতে আসবে, মানে কবরেজ হয়তো রাস্তায় বাড়িতে ঢোকেও নি, সে ঘরের মধ্যে প্রচণ্ড তাণ্ডব শুরু করে দিল। সে পারলে যেন ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, যে কি রূপ তার, উগ্র মূর্তি, চুলগুলো যেন উঠছে আর বিভৎস লাগছে তাকে। মানে মুখ চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই সব কিছু না, নর্মাল মুখ, কিন্তু তার চোখ টোক ঠেলে বেরিয়ে আসছে, কি উগ্র তার রূপ। মানে তারপরে কিছু করতে না পেরে, এটা ওটা করতে না পেরে নিজের হাতটা নিজে এমন কামড় দিল, খুবলে রক্ত বার করে ফেললো। এই দেখে তো ওর মা প্রায় অজ্ঞান হওয়ার মতো, না একে পেঁচোয় পেয়েছে, এ সুস্থ মেয়ে হতেই পারে না, মাথা খারাপ হলেও পাগলের এত শক্তি না, নিজের হাত কামড়ে মাংস খুবলে রক্ত বার করবে, এটা অসম্ভব। তো কবিরাজ এলেন, কবিরাজ এসে তাকে বন্ধন করলেন, তিনি তার মতন করে মন্ত্র পড়া সব কিছু শুরু করলেন। প্রায় 2-3 ঘন্টা নাকি এই প্রসেস চলেছিল। কিছু কিছু জিনিস আনতে বলেছিলেন আগে থেকে, সেটা ওরা লুকিয়ে লুকিয়ে এনে জোগাড় করে ঠাকুর ঘরে রাখতো। আর সেই সময় এই মেয়েটি একটু ঋতুমতি ছিল বলে ঠাকুর ঘরে ঢুকতো না, তো তাতে ওদের সুবিধাই হয়েছিল। এইরকম চলতে চলতে কিছুদিন বাদে, মানে যখন এই ঘটনাটা চলছে, কবিরাজ আসেনি, আমি সেই সময়টার কথা বলছি, যে জিনিসপত্র জোগাড় করছে, মেয়েটার তখন থেকে কিন্তু একটা সন্দেহ হতো, খালি বলতো তোমরা কি করতে চাইছো, কি তোমরা কি আমার সন্দেহ করো, এরম এলোমেলো কথা বলা কিন্তু শুরু করে দিয়েছিল। তো ওর মা খালি সাধারণ স্বাভাবিক হয়ে বলতো, না না কোথায় কি, একটু বাড়িতে নারায়ণ পুজো দেবো, সত্যনারায়ণ দেবো, ওই তাই একটু ঠাকুরের জিনিস আনি। ও বলে সত্যনারায়ণ দেওয়ার দরকার নেই। বলে ও মা, তুই ছেলে মানুষ, তুই কি বুঝিস রে, মানে ঠাকুরের পুজো আচ্ছা সবেতেই ওর সমস্যা আর কি। তো উনি ওর সঙ্গে কথা বাড়াতেন না। তো যেদিন কবিরাজ এলো, 2-3 ঘন্টা এর যজ্ঞ চলার পর ও নেতিয়ে পড়লো, এবং নেতিয়ে শুধু পড়লো না, বললো তুই 1 ঘড়া কলসি, এটা হয়তো সব জায়গায় বলবে, এটা তোমরা কমন, কিন্তু ওনারা এই টোটকাটা ইউজ করেন, কলসি মুখে করে নিয়ে একটা জায়গা দেখালে ওই গাছটা অবধি চলে যেত, তুই যা, তারপর আমি তোকে বলছি। তো ওইখানে সেই নেতিয়ে পড়া মেয়ে উঠে কলসি নিয়ে পাই করে দৌড় দিল, এবং কলসি ফেলে সেই যে ও ছুট লাগালো, গ্রামের রাস্তা থেকে কোথায় গেল ওকে কেউ পায়নি। বলে অবিশ্বাস্য আজকের যুগে হতে পারে, কিন্তু ওদের চোখের সামনে দেখা ঘটনা, আর কেউ খুঁজতেও চায়নি, কারণ ও কোনোদিন ফিরেও আসেনি। তারপর কবিরাজ বাড়ি বন্ধন করে দিয়ে বললেন ও আর কোনোদিন আসবে না। মায়া পড়ে গেছে, এতদিন মানুষ করেছে, বাবা মা বলছে কেন ভূত ছাড়ালেই তো হতো, মেয়েটাকে তাড়ালেন কেন? বলে না, ভূত ছাড়াইনি, ও নিজেই একটা পিশাচিনি। বলে এ আবার কি কথা? বলে হ্যাঁ, ও যে বসে ওই রকম কান্নাকাটি করতো, করেছিল, বলে এগুলো সব নাকি ছলনা। বলে এরা যে কখন কী রূপ ধরে এত বছর আছে আপনারা বুঝতে পারেননি, এইরকম আচার ব্যবহারও অনেক দিন ধরে করছে, আপনারা বাড়িতে নিত্য সেবা করেন, এত আপনাদের। আর এখানে একটা ঘটনা বলে, ততদিন ভদ্রলোকের মা বেঁচে ছিলেন, তিনি প্রচণ্ড সাত্ত্বিক ছিলেন, তিনি বেঁচে থাকতো তো দিনে 4 বেলা বোধহয় হরিনাম কীর্তন হতো বাড়িতে, তার জন্য ও চেয়েও কিছু নাকি করতে পারতো না, ক্ষতি করবে বলেই এসেছিল। হতে পারে হয়তো তাদের কোনো গুপ্ত শত্রুরা তাকে প্রেরণ করেছিল, কিন্তু ক্ষতি করবে বলেই নাকি ও এসেছিল। খুব অবিশ্বাস্য ঘটনা। এবং ভদ্রমহিলার মা মারা যাবার পর আস্তে আস্তে যখন ওই পুজো আচ্ছার ব্যাপারটা কমতে লাগলো, তারপরে ওর এই রূপটা কিন্তু প্রকাশ হলো। তখন ওরা বললেন হ্যাঁ সত্যি কথাই তো তাই। তবে থেকে অবাধ্যতা, জেদ, সবাই ভাবলো ঠাকুমা খুব ভালোবাসতো তাই জন্য হয়তো। তবে এ ভদ্রমহিলার শাশুড়ি, মানে যিনি সাত্ত্বিক ছিলেন, ঈশ্বরকে যারা ডাকেন না তাদের কাছে কিছু ক্ষমতা তৈরি হয়ে যায়। তিনি কিন্তু কোনোদিন এই মেয়েটিকে পছন্দ করতেন না। এমন না রাস্তা থেকে কুড়িয়ে এনেছে বলে না, খুব ভালো মানুষ, খালি বলতেন ওর মুখ চোখ আমার ভাল লাগে না বাপু, ছেলে মানুষই কোনো ভাব নেই, কেমন যেন। ঠাকুর ঘরে বসতে বলে ঠাকুর ঘরে দৌড়ের কাছে গিয়ে বসে, ঠাকুর ঘরে ঢোকে না, কিছু করে না। আমার নাতিরা কই টুকু পুচকে কি সুন্দর আসে। তো এটাই ঘটনা যে তার ব্যবহারের মধ্যে খুব অস্বাভাবিকত্ব ছিল। এই ছিল ঘটনা বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানিও।
আমার তো খুব অদ্ভুত লেগেছে। এইটুকু টাইমের মধ্যে উনি বললেন, তারপর আমি নেমেও গেলাম। কিছু যে জিজ্ঞেস করব আমার আর জিজ্ঞেস করার উপায় ছিল না, যে তার পরবর্তীকালে কিছু হয়েছিল কিনা। যদি আবার ভবিষ্যতে কোনো দিন ঈশ্বর চান ওনার সঙ্গে দেখা হয়, তবে নিশ্চয়ই ওনাকে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, এরপর আসি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন শ্রেয়সী মার্জিত, লিখেছেন ঘটনাটা সবই ভালো, কিন্তু আসলে অবৈধ সম্পর্ক ছিল কিনা জানা গেল না। হঠাৎ করে রিসেপশনেই বা কী হলো? রিসেপশনে হয়তো সে কিছু দেখেছিল, যেটুকু আমার ধারণা। না হলে শুধু শুধু তো সে তো মানসিক রোগী না যে সন্দেহ করবে। আলপনা মুখার্জি লিখেছেন খুব ভালো লাগলো। ওটা উনি অন্য ঘটনা সম্পর্কে কমেন্ট করেছেন। আই এম কৌশিকী লিখেছেন কোনো মেয়ে বেশি কথা বলে বলে সে খারাপ, যে শান্ত তার মানেই তার স্বভাব ভালো, এ আবার কেমন কথা? আমিও চট করে মিশতে পারি না, হয়তো কথাও বলতে পারি না। যারা এগুলো পারে তারা খুবই ভালো লাগে তাদেরকে। যাক, গল্পটা ভালো লাগলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এক একজনের জাজমেন্ট করার মানে ধরনটা এক এক রকম, সেই হিসাবে। ডিসিশন মেকিং কমেন্ট করেছেন বাড়িটা ছেড়ে না দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আছেন কেন এখনও? না, বাড়িটা ছেড়ে দিয়েছেন ওনারা। আপনি পরবর্তীকালের এপিসোডগুলো দেখুন, কসবার বাড়ির, ওরা বাড়িটা ছেড়ে দিয়েছে। সেরা সাহিত্য বলছেন দারুণ লাগছে, সাবস্ক্রাইব করলাম, থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ চ্যাটার্জি বলছেন বেশ ভয়ের। সমীরা মজুমদার লিখছেন ভেরি গুড মর্নিং। ছোটা ধানিস লিখেছেন ভিডিও বন্ধ করে দাও, জাস্ট ফানি ভিডিওস দাও। ও মা, এ আবার কি কথা? সোহিনী ঘটনাটি শুনে মন খারাপ হয়ে গেল। রয় কলকাতা লিখেছেন কুকড আপ বাট ভেরি ওয়েল কম্পোজড। আপনি এরকম কমেন্ট এর আগেও করতেন। আপনার সব কিছুই খুব বানানো মনে হয়, রিয়েল ইনসিডেন্টকেও বানানো মনে হয়, তো ওই ক্ষেত্রে আমার কিছু বলনীয় নেই। আপনার ব্যক্তিগত মতামত, আমি এখানে কোনো কমেন্ট করব না। শিবাশিস সেন লিখেছেন আর রিয়েল প্যাথেটিক ইনসিডেন্ট, ভয় নয় বাট খুব বেদনাদায়ক ঘটনা। মে পিঙ্কি সোল রেস্ট ইন পিস। একদম ঠিক বলেছেন। মল্লিকা দাস লিখেছেন প্লিজ সাপোর্ট মি। বুঝতে পারলাম না কী জন্য সাপোর্ট চেয়েছেন। গীতা গোস্বামী বলেছে ঘটনাটি কালকে ভালো বুঝতে পারিনি, আজকে আবার শুনলাম ঘটনাটি। থ্যাংক ইউ সো মাচ। রত্না দেবনাথ সহ অনেকে কমেন্ট করেছে, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন। শুভরাত্রি।